হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা আমাদের যেটা রেলওয়ে এবং এসএসসির উপরে বেসড করে যে পিওয়াইকিউ আমরা ক্লাস শুরু করেছিলাম, সেটা আজকে আমাদের থার্ড ক্লাস এবং আমরা সেভাবে কন্টিনিউ করছি। প্রত্যেকে ভালো আছো এবং আশা করি ভালো করে পড়াশোনা করছো। ঠিক আছে? ওকে। হ্যাঁ, ঠিক আছে। তো চলো আমরা দেরি না করে তাহলে স্টার্ট করছি ক্লাসটা, ঠিক আছে? ওকে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে আজকে, বলো কোন ধরনের রাসায়নিক বন্ধন সব থেকে শক্তিশালী? আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধনের কথা অলরেডি পড়েছি। সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ভ্যান্ডার ওয়াল বন্ধন। এদের মধ্যে কোন ধরনের বন্ধন সব থেকে বেশি শক্তিশালী? না, এখানে আমাদের আয়নীয় বন্ধন হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী। কেন আয়নীয় বন্ধন সব থেকে বেশি শক্তিশালী? কারণ আয়নীয় বন্ধনে কি হয়, আয়নীয় বন্ধনে দুটি অণু পারস্পরিক তীব্র কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে? এরা পরস্পরের সঙ্গে তীব্র কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, যার ফলে যদি আমরা এদেরকে আলাদা করতে চাই, এরা সহজে কিন্তু আলাদা হয় না। এবং এই কারণে তোমার যেগুলো তোমার আয়নীয় যৌগ, এই কারণে যে সমস্ত আয়নীয় যৌগ রয়েছে, এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়। এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। ঠিক আছে? সেখানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেন বলো। পরের কোশ্চেন হচ্ছে যে সুনামি যেটা আমরা দেখে থাকি, এটা কি কারণে সৃষ্টি হয়? বলো, সুনামি কি কারণে সৃষ্টি হয়? বায়ু প্রবাহের কারণে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে, ভূমিকম্প, নাকি ঘূর্ণিঝড়? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ভূমিকম্প। কোথায় ভূমিকম্প হয়? সুনামি মানে তো সাধারণত বোঝায় সমুদ্রে জলোচ্ছ্বাস। সমুদ্রে সমুদ্রের জলোচ্ছ্বাসকে আমরা সুনামি বলি। তো সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয়, ঠিক আছে, সমুদ্রের নিচে যদি ভূমিকম্প হয়, তাহলে ভূমিকম্পের ফলে বিশাল তরঙ্গের সৃষ্টি হয়, ওয়েভ তৈরি হয়, যেটা উপকূলীয় এলাকায় আঘাত করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ঠিক আছে? সুনামি মানেই তো উপকূলের দিকে একটা বিশাল ঢেউ ধেয়ে আসে উপকূল অঞ্চলের দিকে, এবং উপকূলে যারা যারা আছে সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়। এটা প্রধানত হয়ে থাকে, হ্যাঁ, পৃথিবীর নিচে যে টেকটনিক প্লেট রয়েছে, পাত রয়েছে, সেগুলো নড়াচড়ার ফলে ওয়েভ তৈরি হয়। ঠিক আছে? সেটাই সেটাই সমুদ্রের তলায় হলে আমরা সুনামি বলি। ক্লিয়ার প্রত্যেকের কাছে এটা? নেক্সট কোশ্চেন, বলো নিচের কোনটি ইলেকট্রনের চার্জ? ইলেকট্রনের চার্জ কোনটি?
1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, 1.6 ইন্টু 10⁻18 কুলম্ব। এটা খুব সহজ কোশ্চেন, অ্যাকচুয়ালি এটা আমরা সবাই, মানে এটা তোমরা প্রত্যেকেই পারবে, তাই না? এটা তো আমাদের করানো হয়েছে, আমরা যখন পরমাণু চ্যাপ্টার করেছি, ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের ভরের তুলনা এবং আধান, এগুলো আমরা সব পড়েছি। এটা আমাদের অপশন এ হবে। আর প্রোটনের চার্জ এটাই, কিন্তু ধনাত্মক, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। আর নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, তাই না? আর এদের একটু ভরগুলো মনে রাখবে, এই তিনটে যে কণা রয়েছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই যে তিনটে কণা, এদের ভরগুলো একটু তোমরা জেনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট কোশ্চেনে তাহলে আমরা চলে আসছি। পরের কোশ্চেনটা আবার একটা গ্রহ থেকে দেওয়া হয়েছে, বলো কোন গ্রহটির দিনের দৈর্ঘ্য সব থেকে ছোট? বলো এটা। ভালো করে ভেবে অ্যান্সার দাও। মাত্র 2 থেকে 3 জন এটাই সঠিক অ্যান্সার দিয়েছে, বাকিরা সবাই ভুল দিচ্ছে। ম্যাক্সিমাম যেটা দিচ্ছে সেটা হচ্ছে, আমাদের সঠিক উত্তর হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহ অত্যন্ত দ্রুত করে, প্রায় 10 ঘন্টার কাছাকাছি দিনের দৈর্ঘ্য, ঠিক আছে? অনেক দ্রুত করে বৃহস্পতি, খুব দ্রুত আর কি ঘূর্ণায়মান। আকারের তুলনায় এর যে ঘূর্ণন অত্যন্ত বেশি, আকারে বড় কিন্তু ঘূর্ণন হচ্ছে অনেক বেশি, ঠিক আছে? ওকে, এটা 4 নম্বর কোশ্চেন চলছে। বৃহস্পতি হবে আমাদের সঠিক উত্তর, তাহলে এটা একটু দেখে রাখবে। ওকে, বৃহস্পতি গ্রহ। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। পরের কোশ্চেনটা বলো, এটা একটু বুদ্ধি খাটিয়ে বলবে, কোন রশ্মি উচ্চতর শক্তি বহন করে? কোন রশ্মির মধ্যে শক্তি সব থেকে বেশি থাকে? বলো। এখানে শক্তির ব্যাপার আমি তোমাদের শিখিয়েছিলাম। শক্তি, তরঙ্গ দৈর্ঘ্যের যে শক্তি, তরঙ্গের শক্তি, সেই শক্তি কিসের উপর নির্ভর করে? ই সমান সমান এইচ নিউ, বুঝলে? ই সমান সমান এইচ নিউ, নিউ হচ্ছে কম্পাঙ্ক। তো এখানে কার কম্পাঙ্ক সব থেকে বেশি? যার কম্পাঙ্ক বেশি হবে তার শক্তি বেশি হবে। সব থেকে কম্পাঙ্ক বেশি এখানে এক্স রে, ঠিক আছে? রেডিও, মাইক্রোওয়েভ, অবলোহিত, এদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু কম্পাঙ্ক কম। যাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তাদের কম্পাঙ্ক কম হবে, বুঝতে পেরেছো? তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের সঙ্গে ব্যস্ত সম্পর্কে থাকে। বা তোমরা এটা মনে রাখবে যে শক্তি ব্যস্ত সমানুপাতিক 1/, তাহলে তোমাদের মনে থাকবে ফর্মুলা। যদি মনে রাখতে না চাও, এটা মনে রাখবে যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয় শক্তি তাহলে কমবে, আর তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে শক্তি বাড়বে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এখানে ছোট কার সব থেকে ছোট হচ্ছে এক্স রশ্মি। হ্যাঁ, সব থেকে ছোট হচ্ছে এক্স রশ্মি। তাহলে এক্স রশ্মির জন্য শক্তি সব থেকে বেশি হবে। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। আর আমরা জানি এক্স রে আমাদের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়, ইমেজিং এর কাজে, ছবি তোলার জন্য, ঠিক আছে? আর এক্স রে শক্তি অত্যন্ত বেশি হওয়ায় এটি বিভিন্ন বস্তুতে প্রবেশ করতে পারে, ঠিক আছে? আমাদের শরীরে হাড় ছাড়া মাংস, মাসাল এসবের মধ্য দিয়ে যেতে পারে, যার ফলে ছবি ওঠে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন আসছে তাহলে। বলো, কোন পদ্ধতিতে খাদ্য পরিপাক হয়? রাসায়নিক বিক্রিয়া, ফিজিক্যাল পরিবর্তন, তাপীয় পরিবর্তন, চুম্বকীয় প্রভাব।
খাদ্য পরিপাক হয় কোন পদ্ধতিতে? সঠিক উত্তর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ফিজিক্যাল মানে ভৌত পরিবর্তন। খাদ্য পরিপাক হওয়া এক প্রকার রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, কি করে? আমাদের শরীরে যে বিভিন্ন এনজাইম বা যে উৎসেচকগুলো রয়েছে, সেই উৎসেচকগুলি খাদ্যকে ভেঙে ফেলে। প্রোটিন জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বা ফ্যাট জাতীয় খাদ্যকে বিভিন্ন উৎসেচক রয়েছে যারা ভেঙে ফেলে, ভেঙে ফেলে সরল উপাদানে রূপান্তরিত, মানে ছোট ছোট ভাগ করে ফেলে। এটা রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ে। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা আসছি। বলো, কোন গ্রহের ঘনত্ব সব থেকে কম? আমরা সব থেকে বেশি ঘনত্ব কোনটা পড়েছিলাম? বেশি ঘনত্বের গ্রহ আমরা পড়েছিলাম আমাদের আর্থ, পৃথিবী, তাই না? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে শনি গ্রহ। শনি গ্রহ হবে। ঠিক আছে, শনি গ্রহের ঘনত্ব কত জানো? শনি গ্রহের ঘনত্ব হচ্ছে 0.7 গ্রাম পার সেমি কিউব। আর সেখানে পৃথিবীর ঘনত্ব কত? পৃথিবীর ঘনত্ব সামথিং 5,000 সামথিং ছিল, 5,000-এর উপরে কিলোগ্রাম পার মিটার কিউব। এর মানে জলের থেকেও কম। তার মানে আমরা যদি জলের একটা সমুদ্রে শনি গ্রহ ভাসিয়ে দিই, শনি গ্রহ কিন্তু ভাসবে। বুঝতে পেরেছো? জলের পাত্রে যদি আমরা রাখি, তাহলে শনি গ্রহ কিন্তু ভাসবে, কারণ শনি গ্রহের ঘনত্ব জলের থেকেও কিন্তু কম। বুঝতে পেরেছো? আর এটা মনে রাখবে, এটা হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস প্রধানত এর মধ্যে থাকে। অনেক কম ঘনত্ব। জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব, জলের ঘনত্ব। ঠিক আছে, বুঝা গেছে? বল, নেক্সট কোশ্চেন আমরা আসছি। বলো, কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে বেশি? বলো, কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে বেশি? বলো, কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে বেশি? গলনাঙ্ক সোনা হবে কেন? সম্ভবত এই কোশ্চেনটা আমি একটু আগে ইউটিউবে করিয়েছি। ইউটিউবে যারা ক্লাস করেছো তারা তো জানবে অন্তত। সোনা হচ্ছে তোমার এই এটা হচ্ছে টাংস্টেন, 3422 ডিগ্রি সেলসিয়াস এর গলনাঙ্ক। ঠিক আছে, এটা ইলেকট্রনিক এবং বৈদ্যুতিক যন্ত্রাংশে ব্যবহার করা হয়, প্লাস বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট। ঠিক আছে, হ্যাঁ শরীর একটু খারাপ। বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে ব্যবহার করা হয় টাংস্টেন। গলনাঙ্কটা মনে রাখবে 3400। হ্যাঁ, সোনার নমনীয়তা বেশি, ভেরি গুড। কিন্তু আমরা নমনীয়তা বেশির সাথে গলনাঙ্কের সম্পর্ক নেই। ঠিক আছে, গলনাঙ্ক মানে কঠিন থেকে তরল হবে। ঠিক আছে, এটাকে গলনাঙ্ক বলে। নমনীয়তা মানে সেটা নরম। নরম মানে যে সেটা তাড়াতাড়ি গলবে এরকম কোনো কিন্তু কথা নেই। ঠিক আছে, তো সমস্ত ধাতুর মধ্যে টাংস্টেনের গলনাঙ্ক সব থেকে বেশি। পরের কোশ্চেন আসছি আমরা। এটা অ্যান্সার করো।
কত হবে? এটা খুব সহজ কোশ্চেন, তাই না? এককগুলো একটু খেয়াল করবে, ঠিক আছে? তোমাদের তো একক মাত্রা সম্পর্কে নিশ্চয়ই জানো, এককগুলো একটু খেয়াল করবে। হ্যাঁ, তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ধাক্কা দিলে এর ভর যদি 5 কিলোগ্রাম হয়, তাহলে ক্রিয়াশীল বল কত? ক্রিয়াশীল বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ, এফ সমান সমান এম, তাই না? এম এর ভ্যালু হচ্ছে তোমার 5 কিলোগ্রাম, আর ওটার ভ্যালু হচ্ছে 10, তাহলে হচ্ছে টোটাল 50 নিউটন। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? হ্যাঁ, এটাই হয়েছে। নেক্সট বলো। নেক্সট বলো যে 10 লিটার জলকে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করতে কত ক্যালোরি তাপশক্তি অপসারণ করতে হবে? বলো। কত হবে? তো এখানে একটু দেখা যাক, আমরা আপেক্ষিক তাপের ফর্মুলা থেকে কি জানি? এইচ সমান সমান এমএসটি। তো জলের ভর কত? 10 লিটার জল, 1 লিটার জল মানে 1000 গ্রাম, তাহলে 10 লিটার মানে 10⁴ গ্রাম জল, ঠিক আছে? 1 লিটার জলের ভ্যালু হচ্ছে 1000 কেজি, তাহলে সেই হিসেবে 10 লিটার হচ্ছে 10⁴ গ্রাম। তাহলে এমএসটি, এম হচ্ছে 10⁴, জলের আপেক্ষিক তাপ 1 গ্রাম পার সিসি, আর তাপমাত্রা কতটা কমবে? 80 থেকে 20, মানে 60 ডিগ্রি তাপমাত্রা কমবে। তাহলে কত হচ্ছে? 60 × 10⁴, ঠিক আছে? এত, ও এখানে একটা এক্সট্রা একটা জিরো হবে সম্ভবত, এত ক্যালোরি তাপ, ঠিক আছে? এইচ সমান সমান এমএসটি। 600 কিলো ক্যালোরি, হ্যাঁ 600 কিলো ক্যালোরি, রাইট। 6 লক্ষ ক্যালোরি বা 600 কিলো ক্যালোরি, রাইট। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঠিক আছে? এই অঙ্কটা কে কে করতে পারোনি? এই অঙ্কটা কে কে করতে পারোনি? আচ্ছা, যারা পারোনি তাহলে এইচ সমান এমএসটি ফর্মুলাটা একবার দেখে নেবে, ঠিক আছে? তাপের গ্রহণ বা বর্জনের যে ফর্মুলা রয়েছে সেটা একটু তোমাদের দেখে নিতে হবে, তাপের গ্রহণ বা বর্জনের ফর্মুলা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, গলনাঙ্ক সব থেকে কম কার? এইচ মানে গৃহীত বা বর্জিত তাপ, এইচ মানে গৃহীত বা বর্জিত তাপ। সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম, রাইট, ভেরি গুড, হিলিয়াম হবে সঠিক উত্তর। আচ্ছা, ওটা আমি বলছি আরেকবার, আগের কোশ্চেনের অ্যান্সার আমি আরেকবার বলছি। হিলিয়ামের গলনাঙ্ক হচ্ছে প্রায় 1 কেলভিন বা -272 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা খুবই স্থিতিশীল, কম দাহ্য এবং সংকোচনযোগ্য গ্যাস,
মহাবিশ্বের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত মৌল? প্রথমটা হচ্ছে হাইড্রোজেন, তারপরেরটা হচ্ছে হিলিয়াম। আচ্ছা, যারা আগের অঙ্কটা বুঝতে পারেনি তাদের জন্য আমি আরেকবার বলছি। দেখো, তোমার এম ভরের বস্তু আপেক্ষিক তাপ এস হলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তনের জন্য টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তনের জন্য গৃহীত বা বর্জিত তাপ এইচ এর ভ্যালু হবে এমএসটি। ঠিক আছে, এস হচ্ছে আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1, ঠিক আছে, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1। বুঝতে পেরেছি? এটা হচ্ছে এই ফর্মুলা। দেখো বুঝতে পেরেছো কিনা বলো, প্রত্যেকে কমেন্ট করো। এটা হলো হিলিয়াম। নেক্সট বলো। 60 কিলোমিটার/ঘন্টা বেগে চলতে শুরু করার 2 ঘন্টা পরে কত দূরত্বে পৌঁছবে? এটা যদিও সম্ভবত কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন। এটা হবে 120 কিলোমিটার, রাইট। 120 কিলোমিটার হবে সঠিক উত্তর। নেক্সট বলো, কোন তাপমাত্রা 0 কেলভিন তাপমাত্রা বলে? কোন তাপমাত্রাকে 0 কেলভিন বলে? আহ, এখানে সঠিক উত্তর হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, অপশন এ। তোমরা অবশ্য ভাবছো যে -273 কেন হলো না, -273.15 কেন হলো? অ্যাকচুয়ালি তত্ত্বগতভাবে 0 কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পরীক্ষামূলক পরীক্ষামূলক মান হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পরীক্ষামূলক মান হচ্ছে -273.15, আর তত্ত্বগতভাবে মানে থিওরিটিক্যালি এর ভ্যালু -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে এই কেলভিন তাপমাত্রায় পরমাণুর সব ধরনের গতিশীলতা থেমে যায় এবং এটি সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ এই তাপমাত্রার নিচেই যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, এই তাপমাত্রার নিচেই যাওয়া সম্ভব নয় এবং এই তাপমাত্রায় সমস্ত পদার্থের গতিবেগ থেমে যায়, 0 হয়ে যায়। ঠিক আছে, গ্যাস কঠিন হয়ে যায়, তোমরা পড়েছো। নেক্সট কোশ্চেনে আসছি তাহলে। বলো, দুটি একমুখী বল একটি বস্তুর উপর যদি ক্রিয়া করে তাহলে মোট বল কত?
একটু ম্যাথ বেশি হয়ে গেছে তাই না? ঠিক আছে, পরের দিন থেকে ম্যাথ কমিয়ে দেব, যেমন তোমরা চাইবে। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 20 নিউটন, কারণ এখানে সমমুখী বল, দুটি বল যদি সমমুখী হয় তাহলে লব্ধি বল যোগ হবে, আর দুটি বল যদি বিপরীতমুখী হয় তাহলে লব্ধি বল বিয়োগ হবে। সমমুখী হলে যোগ হবে, বিপরীতমুখী হলে বিয়োগ হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লাইফ সায়েন্সের কোশ্চেন বেশি করে আনবো। আজকে যা আছে সেগুলো করে নাও, পরের দিন থেকে আনবো। ওকে, নেক্সট কোশ্চেনের অ্যান্সার দাও। আলো শূন্য মাধ্যমে কত গতিতে চলাচল করে? বলো। ভ্যাকুয়াম মানে শূন্য মাধ্যম। ও সহজ অ্যান্সার। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা সব থেকে বেশি গতিবেগ, এর থেকে বেশি গতিবেগ কারোর হতে পারে না। ঠিক আছে, এর থেকে বেশি গতিবেগ কারোর হতে পারে না। মহাবিশ্বের সর্বোচ্চ গতিবেগ হচ্ছে এটা। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন বলো, 1 মোল কার্বন-12 এর ভর কত? মোলার ভর তোমরা নিশ্চয়ই শিখেছো, মোলার ভর থেকে কিন্তু অঙ্ক আসে। মোলার ভর, কিছু কিছু পরমাণু রয়েছে যাদের মোলার ভর তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কিছু কিছু পরমাণু আছে যাদের মোলার ভর তোমাদের মনে রাখতে হবে। যেমন ধরো হাইড্রোজেন হচ্ছে 1, হিলিয়াম হচ্ছে 4, অক্সিজেন হচ্ছে 16, কার্বন হচ্ছে 12, এরকম। তো যার যেটা মোলার ভর, 1 মোলের ভর হবে তত গ্রাম। যার মোলার ভর যত, 1 মোলের ভর তত গ্রাম হবে, অর্থাৎ এটা 12 গ্রাম হবে। ঠিক আছে, কার্বনের যেটা পারমাণবিক ভর, সেই ভরের সাথে সমান। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন আসছি। বলো, 5 লিটার জল এর ভর কত? 5 লিটার জলের ভর কত? একটু আগে করা হলো এরকম একটা অঙ্ক, H=mst দিয়ে। সবসময় মনে রাখবে 1 লিটার জলের ভর 1000 গ্রাম। ঠিক আছে, 1 লিটার জলের ভর 1000 গ্রাম, তাহলে 5 লিটার জলের ভর কত হবে? 5000 গ্রাম বা 5 কেজি। ঠিক আছে, 1 লিটার জল মানে 1 কেজি। কিলো আর লিটার দুটো আলাদা একক। কিলো হচ্ছে তোমার ভরের একক, আর লিটার হচ্ছে তোমার আয়তনের একক। তো একই বস্তুর ভর আর আয়তন একসঙ্গে কেন বলবে? ঠিক আছে, একই বস্তুর ভর এবং আয়তন বলা হয় না, হয় তোমার লিটারে, নয় তোমার কিলোগ্রাম। নর্মালি 1 লিটার মানে হচ্ছে 1000 গ্রাম বা 1
কিলোগ্রাম। তাহলে 5 লিটার জলের ভর সেই হিসাবে কত হবে? 5000 গ্রাম বা 5 কিলোগ্রাম। ঠিক আছে। আচ্ছা, আমি বেশি এক্সপ্লেন করছি না আজকে। আমি, ঠিক আছে। ও 5 কিলোগ্রাম দুটোই পড়ে গেছে, এটা 5 গ্রাম হবে, কিলোটা ভুল করে পড়ে গেছে, 5 গ্রাম হবে, বুঝলে। নেক্সট কোশ্চেন, 1 ডিগ্রি কেলভিনের পরিবর্তন কত ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের সমান? বলো। 1 ডিগ্রি কেলভিনের পরিবর্তন কত ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের সমান? না, এটা ভেবে অ্যান্সার করো। পরিবর্তন বলা হয়েছে এখানে, এখানে ডিগ্রি আর সেলসিয়াসের মধ্যে, ডিগ্রি আর সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক বলা হয়নি, কিন্তু পরিবর্তন বলা হয়েছে। পরিবর্তন মানে 1 কেলভিন বাড়লে কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে? 1 কেলভিন বাড়লে কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে? আচ্ছা, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো, তোমরা বলো, তোমরা বলো তো 273 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস? ঝট করে অ্যান্সার দেবে। 273 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস? ডিগ্রি আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক কি? এই কেলভিন আর সেলসিয়াসের মধ্যে ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন পাও, বা কেলভিন থেকে 273 বার করলে ডিগ্রি সেলসিয়াস পাও। তাহলে 273 কেলভিন মানে হচ্ছে, এখান থেকে 273 বাদ দাও, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর 1 ডিগ্রি ধরো বাড়ালাম, 274 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস? 274 মানে কত ডিগ্রি সেলসিয়াস? 274 মানে 274 থেকে 273 বাদ দাও, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো, কেলভিন যদি +1 বাড়ে, সেলসিয়াসও কিন্তু +1 বাড়ে, অর্থাৎ এদের পরিবর্তনটা সমান হয়। কি বললাম বুঝতে পেরেছো? এদের পরিবর্তনটা সমান হয়। এখানে বলছে 1 ডিগ্রি কেলভিনের পরিবর্তন হলে কত ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন হবে? তাহলে কত হবে এখানে? কোনটা অপশন হতে হবে? তাহলে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে। আর এটা পরীক্ষায় প্রশ্ন আসে, এটা একটু জেনে রাখো, যে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন সমান সমান 1 কেলভিন পরিবর্তন সমান সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন। 9/5 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন। ঠিক আছে, এটা মাথা রাখবে, এখান থেকেও কিন্তু আমাদের অঙ্ক দেয়। নেক্সট কোশ্চেন, লোহা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে? লোহার গলনাঙ্ক কেউ জানো? কিছু তোমরা প্রচলিত ধাতুর গলনাঙ্ক পড়ে রাখবে, না হলে কিন্তু তোমাদের এদের কোশ্চেন আসবে। আচ্ছা,
আচ্ছা, আমি ক্লাসটা অফ করছি, ঠিক আছে? আমার জ্বর এসছে খুব। পরের ক্লাসে আমি আবার করাবো তোমাদের।